নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত যে মামলার নির্দেশ দিলেন এবং যে মামলা শুনলেন তার প্রেক্ষিতে যে রায়টা দিলেন তার প্রেক্ষিতে এ রাজ্যের সরকার কি টলবে। আজকে আমি এই বিষয়টা নিয়ে এলাম কেন, আমাকে বারবার ভাবিয়েছে। এসআইআর প্রেক্ষিতে, এসআইআরের আবহে শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, যে ব্যাপক দুর্নীতি এখনও সরকার করে চলেছে, আমরা অবচেতন মনে সবাই সেটা কিরকম বিস্তৃত হয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটা ঐতিহাসিক নির্দেশ দিলেন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ। কী হলো আমি একটু সংক্ষেপে বলি, কেন সরকার টলে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, আমি খুব সংক্ষেপে সেটা ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, দেখুন, স্কুল সার্ভিস কমিশনের 25,753 জনের চাকরি চলে গিয়েছিল এবং সেটা কলকাতা হাইকোর্টে গিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টে গিয়েও সেই রায়টাই বহাল ছিল। তারপর নতুন করে পরীক্ষা নিতে বলেছিল। এই পরীক্ষা নেওয়ার সময় রাজ্য সরকার একটা চালাকি করে। এই ওপর চালাকিটা করতে গিয়ে কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রায় 5.5 লক্ষর উপর ছাত্রছাত্রীরা বা প্রাক্তন শিক্ষকরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জীবনেও আনসার্টেনিটি হলো, নতুন যারা পরীক্ষা দিয়েছেন তাদের জীবনেও আনসার্টেনিটি, যারা পুরনো পরীক্ষা দিয়েছেন তাদের জীবনেও আনসার্টেনিটি। আমি একটু সূক্ষ্মভাবে ব্যাখ্যা করবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথম কথা হলো যে দেখুন, যে 25,753 জনের চাকরি চলে গিয়েছিল, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের চাকরির পরীক্ষায় বসতে বলা হয়েছিল এবং সেখানে রাজ্য সরকারের কাছে যেটা এক্সপেক্টেড ছিল, স্কুল সার্ভিস কমিশনের কাছে যেটা এক্সপেক্টেড ছিল, যে 2016 সালে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যেই পরীক্ষাটা হবে এবং তাদের মধ্যে থেকেই ভ্যাকেন্সি পোস্ট ক্রিয়েট যা আছে তার উপর তাদের রিক্রুটমেন্টটা করা হবে। এটাই ছিল প্র্যাকটিক্যালি এসেন্স, মানে যে পুরো রায়টা ছিল, সেই রায়ের নির্যাস ছিল এটা। সরকার কি করলো? সরকার ভ্যাকেন্সির পোস্ট একটু বাড়িয়ে দিল। 25,753 বদলে সেটাকে তৈরি করে তুলে নিয়ে গেল প্রায় 35,000 বা এরকম কিছু, নিয়ে গিয়ে নতুনদেরও ইনভাইট করে দিল। অর্থাৎ নতুন যারা ছাত্রছাত্রীরা বা মানে যারা শিক্ষক ছিলেন না তাদেরও পরীক্ষা বসার সুযোগ করে দিল। আলটিমেটলি কী হলো, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের আলাদা করে সেগ্রিগেট করে তাদের পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। সেটাই অন্তত আজকে সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে নির্দেশ ছিল, যে 25,753 যে জলটা মিশেছে, যত লক্ষ ছেলেমেয়ে 2016 পরীক্ষা দিয়েছেন তাদের যে রুলস ফ্রেম করা ছিল তার ওপরেই পরীক্ষাটা হওয়া উচিত ছিল। এটা আমাদের বারবার মনে হয়েছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু সেই নির্দেশটাই পরিষ্কারভাবে দিল, যে আপনারা কি করে নতুন করে ফ্রেম বিধি তৈরি করে নতুনভাবে পরীক্ষার মধ্যে আপনারা ঢোকালেন। এবার দায় আপনারা মেটান। আলটিমেটলি কী হলো বলুন তো, যে পরীক্ষা 9, 10, 11, 12 রেজাল্ট বেরিয়ে গেছে। এবার 9, 10, 11, 12 রেজাল্ট বেরোনোর পর এবার কি হয়েছে, যারা পুরনো মানে যোগ্য শিক্ষক তাদের জীবনেও একটা অনিশ্চয়তা হলো। কেন? তার কারণটা হচ্ছে যে এই এন্টায়ার পরীক্ষা ব্যবস্থাটার প্রশ্নের মধ্যে পড়ে গেল, যে আপনি পুরনো আর নতুন ঢুকিয়ে দিন। আর ফ্রেশার্স যারা, তাদের জীবনে তো সংকট লেগেই ছিল, কারণ 10 নম্বর করে অতিরিক্ত ওই চাকরির পরীক্ষায়, মানে ওই যারা চাকরি করেছেন তাদের জন্য অ্যালটেড ছিল। ফলত অনেকে 60 পেয়েও, 10 নম্বর অ্যাকাডেমিক্সে স্কোর করেও 70 পেয়েও এবারে ইন্টারভিউয়ের ডাক পাননি। তাদের মনে অভিযোগ যন্ত্রণা ছিল যে আমরা সব কিছু করেও আমাদের ডাক পাচ্ছি না, তার কারণ কাট অফ মার্কসটা অনেকটা বেশি। ফলত স্বাভাবিকভাবে আলটিমেটলি ওই যোগ্যতার ভিত্তিতে আগে নম্বরটা দিয়ে দেওয়াতেই গণ্ডগোলটা হয়েছিল। এন্টায়ার সিচুয়েশনটা যাই হোক, সুপ্রিম কোর্ট যেটা করলো, সমস্ত মামলার প্রায় 44টা মামলা যেই স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত হয়েছে, চোরেদের সরকার সংক্রান্ত হয়েছে, সমস্ত মামলাগুলোকে ফেরত পাঠালেন হাইকোর্টে জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে। রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করেছিল যাতে এটা না হয়। সুপ্রিম কোর্টে কে গিয়েছেন? রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন গিয়েছিল। কাকে দাঁড় করিয়েছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন, কপিল সিবালকে দাঁড় করিয়েছেন। যারা ওই টেন্টেড, নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা চাকরি আছেন তাদের পক্ষ থেকে আইনজীবী মানেকা গুরুস্বামী দাঁড়িয়েছেন, অন্যদিকে বিকাশবাবু ছিলেন, সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, ফিরদৌস সামু ছিলেন এবং একাধিক আইনজীবী দুপক্ষের আরও ছিলেন। তো এই টান শুনানিটা লাইভ স্ট্রিমিং যারা শুনেছেন তারা জানেন যে এই শুনানির যে নির্যাসটা বেরিয়েছে, অনেকগুলো নির্যাস বেরিয়ে এসছে। প্রথম কথা হচ্ছে, যারা করাপ্টেড টেন্টেডদের তালিকা তাদের ঠিকুজ্জি কুষ্টি বার করেনি স্কুল সার্ভিস কমিশন, সেটা উল্লেখিত হয়েছে এবং পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে সমস্ত ডিটেলসটা দিতে হবে, কোন স্কুলে চাকরি করতেন, কোন পোস্টে চাকরি করতেন, সমস্তটা। সরকার যে তাদের আড়াল করার চেষ্টা করছেন টেন্টেডদের, তার তালিকাটা বার করতে হবে। এর ফলে আরও তৃণমূল কংগ্রেসের জালিয়াতির কারবারটা বেরোবে, কোন নেতার কোন ছেলে, কোন নেতার কোন বৌমা চাকরি পেয়েছেন, ফলত সেইগুলো বেরোবে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে নতুন বিধি করলো কি করে? আমরা তো নতুন বিধি করার জন্য বলিনি, আপনারা পুরনো বিধির ওপর কেন পরীক্ষা নেননি, নতুন পরীক্ষার ওপর কেন নিয়েছেন? এবার দায়িত্ব আপনাদের। যান, কলকাতা হাইকোর্ট সমস্তটা শুনবে।
সব মামলা শুনানি হবে হাইকোর্টে। রুলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ হলো, আনটেন্টেডদের তালিকা বার করতে বলো, এবং এন্টায়ার প্রসেসটার মধ্যে যেটা দেখলাম যে যা যা রায় দিলেন আলটিমেটলি জাস্টিস অমৃতা সিনহা এবার সবটা শুনবেন। রাজ্য সরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাণপণ চেষ্টা করেছিলেন সেটাকে আটকানোর জন্য, কপিল সিবাল অবশ্য কথা বলেননি। তো যাই হোক, যেটা মূল কথা আপনাদের কাছে বলার, দেখুন আজকের এই মামলাটায় আইনজীবীদের পেছনে রাজ্য সরকারের কত গেল খরচা একটু ভাবুন তো। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস দিয়ে দেন না, আর সেই সরকার গিয়ে আজকে আলটিমেটলি এই আইনি লড়াইয়ের জন্য কত লক্ষ টাকা বা কত কোটি টাকা খরচা করলো, কে প্রশ্ন করবে? প্রশ্নটা আমাদের থাকলো এক। দ্বিতীয়ত, এর ফলে কি যে রায়টা হলো আলটিমেটলি হাইকোর্টে এবার শুনানিগুলো হবে, টেন্টেডদের অনেক কিছু বাকি আছে টেন্টেড সংক্রান্ত ব্যাপারে, সেই সমস্ত তালিকা এবার প্রকাশ্যে আনতে হবে। তৃতীয়ত হচ্ছে 44টা মামলার শুনানি হবে জাস্টিস অমৃতা সিনহার ঘরে। রাজ্য সরকার যেখানে আনকমফোর্টেবল ফিল করছে, ফলত স্বাভাবিকভাবে ঠিক এসআইআর আবহে নির্বাচন যখন 4 মাস বাকি, সেই সময় দাঁড়িয়ে আবার 5.5 লক্ষ ছেলেমেয়ের জীবনে যে অনিশ্চয়তাটা তৈরি করলো, সেটা তো শুধু 5.5 লক্ষ ছেলেমেয়ের জীবনের অনিশ্চয়তা নয়, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রেও অনিশ্চয়তা। একটা সরকার প্রথম থেকে জানতো যে এই 2016 পরীক্ষাটাকে আলাদা করে নেওয়া উচিত ছিল, তার সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে করেনি, জানে যে আদালতে গিয়ে আবার এটা ফেঁসে যাবে, আলটিমেটলি আমাকে স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট করতে হবে না, ফলত তখন আরও ডিলেড হবে, তার ফলে সেই টাকাটা আমি খেলামেলা উৎসবে খরচা করব, মমতাময়ীর বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে মুখ বন্ধ করব, এবং বর্তমানকে মুখ বন্ধ করব, বর্তমানকে খুশি রাখবো, আজকাল প্রতিদিন নিউজ 18 জি 24 ঘন্টাকে খুশি রাখবো। আলটিমেটলি এই যে সার্কিটটা, এইটা পূরণ হবে রাজ্য সরকারের, কিন্তু আলটিমেটলি দিনের শেষে শিক্ষিত সম্প্রদায়ের মানুষের ভোট কি পশ্চিমবঙ্গে একটিও আর অবশিষ্ট থাকবে তৃণমূলের জন্য? আমাকে এই জায়গাটা ভাবিয়েছি, যদি আপনি কনসাস সিটিজেন হন, আপনাকে শপথ নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হয়, এই মহিলাকে তাড়ান মসনদ থেকে, তা নাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আপনি ভাবুন তো, 25,753 জনকে নিয়ে হাইকোর্টে তাদের চাকরি গেল, সুপ্রিম কোর্টে তাদের চাকরি গেল, তাদের দিন রাত একাকার হয়ে গেল ওই বিকাশ ভবনের উল্টো দিকে বসে, পুলিশের মার খেলো, তারপর পরীক্ষা দিল, তারপর মধ্যে যারা চাকরি পেল তাদের জীবনে আবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। আলটিমেটলি কী হবে যদি বেআইনি কাজ হয়, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আমি জানি না। কলকাতা হাইকোর্টে কী রায় দেবেন এই নিয়ে কী হবে, 28 তারিখ, দুদিন বাদে এই শুনানি আছে, কালকেই শুনানি আছে, মানে পরশু শুনানি আছে, ফলে তো সেখানে কী হবে আমি জানি না। কিন্তু এই যারা যোগ্য শিক্ষক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাঁদের জীবনেও এটা একটা অনিশ্চয়তা তৈরি করলে আবার নতুন করে মানে অর্থাৎ পরীক্ষা দিয়েও ইন্টারভিউয়ের ডাক পেয়েও তারা আবার এই জটিলতার মধ্যে পড়লো। আপনারা ভেবে দেখুন, যারা যোগ্য শিক্ষক, আপনারা ভেবে দেখুন, নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, কীভাবে একটা প্রতারক সরকার আপনাদের জীবনেও অনিশ্চয়তা আনলো। আর অন্যদিকে ফ্রেশার্স যারা বলছেন 1 লক্ষ পোস্ট এক্ষুনি ক্রিয়েট করে সবাইকে রিক্রুটমেন্ট করতে হবে, আপনি আগাম 10 নম্বর দিয়ে দেবেন, যে চাকরি চলে গেছে সেই চাকরিতে চাকরি করার জন্য আপনি 10 নম্বর দিয়ে তাদের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার ব্যবস্থা করলেন, পুরো ব্যাপারটা অবৈধ। এবার এইটাই বিচার করবেন জাস্টিস অমৃতা সিনহা, এবং সেখানে যদি ওই 10 নম্বরের গেরোতে আবার এই সরকার আটকে যায়, আলটিমেটলি কী হবে? যারা চাকরির প্রার্থী তাদের জীবনে আবার অনিশ্চয়তা নামবে। আপনি জালিয়াতিটা করবেন কেন? কথায় কথায় চাকরি খেকো বলে বিপক্ষের আইনজীবীদের সম্বন্ধে কথা বলা হয়, কিন্তু আমি যদি চুরি করি আমার তো জানা উচিত যে আলটিমেটলি দিনের শেষে আমি একটা জায়গায় ধরা পড়ব। আমি হাইকোর্টকে মানব না, সুপ্রিম কোর্টে যাব, সেই সুপ্রিম কোর্টে কপিল সিবাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোটি টাকার আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করব, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট করার পর হারবো, হেরে তারপরে আবার গলার শিরা ফুলিয়ে বলবো যে কী করবো, ওরা মামলা করলে আমরা কী করবো, আপনি চুরি করলেন কেন? যাই হোক, আমার মূল কথা হচ্ছে এর ফলে কি সরকার টলবে? আমার নিজের যেটা মনে হয়, প্রত্যেকটি শিক্ষিত মানুষকে এখন থেকে চিন্তা করতে হবে যে এই মহিলাকে নবান্ন থেকে স্বপার্ষদ বার করে দিতে হবে, সরাসরি কালীঘাটে পাঠাতে হবে। দ্যাট ইজ দ্য সলিউশন। তার জন্য আজকে সুপ্রিম কোর্টের রায়টাও আমার মনে হয়েছে এক ধাপ আরও একটু এগোলো। আমি আজকে সরাসরি এই মানে যখন সুপ্রিম কোর্টের ওই লাইভ স্ট্রিমিং শুনানিটা শুনছিলাম, শোনার পর আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বললাম, এবং কথা বলার পর তিনি তখন দিল্লি এয়ারপোর্টে কলকাতার ফ্লাইট ধরছেন, তখন আমাকে এই আজকের মামলা সংক্রান্ত একটু খুঁটিনাটি ডিটেলসগুলো দিলেন। আমি জানি না শেষ পর্যন্ত সরকার এই টলার ক্ষেত্রে আজকের এই রায়টা কতটা কার্যকরী হবে, হওয়া উচিত অন্তত এইটুকু বিশ্বাস করি। আপনারা ভাবুন, যারা তৃণমূলের সিম্প্যাথাইজারও আজকের এই প্রতিবেদন শুনছেন, ভাবুন যে ওই মহিলাকে বিতাড়ন করা দরকার কিনা, এবং অবশ্যই বিতাড়ন করা দরকার, কেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু আর সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গে যদি এই মহিলা নবান্নের 14 তলায় টং হয়ে বসে থাকেন। আরও চুরি করবেন, আরও চৌর্যবৃত্তি করবেন, আরও জালিয়াতি করবেন, স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে জালিয়াতি করবেন, তারপর সেটাকে ডিফেন্ড করতে গিয়ে কোটি টাকার আইনজীবী সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করবেন। দিনের শেষে ক্ষতিটা কার হবে? বাঙালি না? ভাববেন। সুদীপ্ত দাশগুপ্ত কি বললেন সেটাও শুনুন। আপনি তো এখন দিল্লি এয়ারপোর্টে, হ্যাঁ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে থেকে মামলাটা লড়াইয়ে আপনি ছিলেন অবশ্যই,
সেই মামলাটায় কি কি ডেভেলপমেন্ট হলো, অর্থাৎ ওই যারা 10 নম্বর করে পেয়েছে তাদের 10 নম্বর পাওয়ানোর জন্য রাজ্য সরকার সচেষ্ট হয়েছিল, আর ফ্রেশারদের বিরুদ্ধে প্র্যাকটিক্যালি মানে ফ্রেশাররা চেয়েছিলেন 10 নম্বরটা যাতে আগে না দেওয়া হয় ইন্টারভিউয়ের। সেই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে কে গিয়েছেন, আপনারা গিয়েছিলেন না স্কুল সার্ভিস দেখুন, কমিশন গিয়েছিল? প্রথমেই বলি, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আমার কাছে এসেছিল হ্যাঁ, মামলা করতে যে এই 10 নম্বরটা প্রথমত বেআইনি, আর যদি দিতেই হয় তাহলে দিতে হবে আফটার ইন্টারভিউ। আর 2016 সালে যাদের সিলেকশন প্রসেস বাতিল হয়ে গেছে তারা পাবে না। এই নিয়ে আমার কাছে আসাতে আমি মামলা করি হাইকোর্টে। তখন কমিশনের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে এবং অনেকেরা বলে এই মামলা হাইকোর্ট শুনতে পারবে না, সুপ্রিম কোর্টে পেন্ডিং। যা হয় হুম, হাইকোর্টকে অ্যাভয়েড করতে হবে। হুম। আজকে সুপ্রিম কোর্ট একদম মুখে ঝামা ঘষে দিয়েছে, পরিষ্কার বলেছে যে এই সমস্ত মামলা হাইকোর্টই শুনবে। হাইকোর্ট যেহেতু এই ম্যাটার দেখছে, আমরা কিচ্ছু শুনবো না। অনেকে অনেক ধরনের চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে যাতে শুনানি হয়, সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে যে কোনোভাবেই সুপ্রিম কোর্ট শুনবে না, হাইকোর্টই পুরোটা বিচার করবে, হাইকোর্টই যা বিচার করার বিচার করবে আপাতত। মানে আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশনের যে চেষ্টাটা যে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ব্যাপারটাকে একটু ঠেকিয়ে ঠেকিয়ে স্টে করে দেওয়া, সেটা বৃথা গেল এক। দ্বিতীয়ত আজকে কোর্টে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হুম, আপনারা তো মনে থাকবে কিছুদিন আগে একটা জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছিলেন যে ফিজিক্যালি ডিসেবল বা ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট যদি টেন্টেড হয় সে পরীক্ষায় বসতে পারবে না। হুম, হুম, সেইটা নিয়েও সুপ্রিম কোর্টে গেছিল কমিশন। হুম, সুপ্রিম কোর্ট বলেছে একদমই না, যে টেন্টেড সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলেও সে টেন্টেড, সে পরীক্ষায় বসবে না। হুম, হুম। আচ্ছা, আরেকটা কথা বলুন তো আমার এই প্রসঙ্গে একটু জানার, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কোর্ট কিছু মন্তব্য করেছেন, একটু কি হয়েছে একটু বলবেন? লাইভ দেখুন, স্ট্রিমিং এ কল্যাণ শোনা গেছে। বন্দ্যোপাধ্যায় যখন সাবমিশন করছিলেন, হুম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে না, উনি যার হয়ে দাঁড়াচ্ছেন মানে কমিশনের হয়ে, হুম, কমিশনের উদ্দেশ্যে কোর্ট মন্তব্য করে যে আপনি হলো ভিলেন, আপনি এত কথা বলছেন কেন। হুম, হুম, হুম। এটা একদম স্কুল সার্ভিস কমিশনকে ভিলেন বললো সুপ্রিম কোর্ট, তাই তো? একদম। হুম। এবং 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 তারপর বোধহয় একটা স্লিপ অফ টাং এর ব্যাপার হয়েছিল, সেটা কি হয়েছিল একটু বলা যাবে? স্লিপ অফ টাঙে উনি সাবমিশন করতে করতে বলেছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের কি অ্যালাউ করা হচ্ছে, হুম, তখন বলেই উনি বলেন না টেন্টেড না, নন টেন্টেড। হুম, সেখানে মহামান্য বিচারপতিরা বলেন যে আপনার স্লিপ অফ টাং আপনার কমিশনের ডিজায়ারটা প্রকাশ করে যাচ্ছে। হুম, হুম। আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এন্টায়ার মামলাগুলো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে চলে এলো। এবার সেই শুনানি তো এবার জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনানি 28 হবে। তারিখ। 28 তারিখ সেটা শুনানি আছে। আমার আরেকটা খুব মানে প্রশ্ন এই প্রসঙ্গে আছে, সেটা হচ্ছে যে ওই যারা অযোগ্য তাদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটাও কি এই মামলার সঙ্গে যুক্ত না? 2 তারিখ এই সেই মামলা সুপ্রিম কোর্টে আছে। হুম। আমার বিশ্বাস সেই মামলাও সুপ্রিম কোর্ট হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেবে। সেটাও মানে আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন গোহারান হারলো আজকের, মানে আগ বাড়িয়ে দেখুন, শুধু স্কুল সার্ভিস কমিশন না, হুম, যারা নিজেদের বলছে যে আমরা টেন্টেড না, হুম, তারাও আজকে সুপ্রিম কোর্টে অনেক চেষ্টা করেছিল হুম, যে মামলা যেন হাইকোর্টে না শুনানি হয়। হুম, হুম, সমস্ত পয়েন্টেই আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অল পয়েন্টস হ্যাভ টু বি ডিসাইডেড বাই দি হাইকোর্ট। ঠিক। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।